আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ঘুমাচ্ছিলাম। আমার আর্চ নেমেসিস অলস্পোর্ট এবিপি গতকাল পর্তুগালের ম্যাচটা শেষ হওয়ার পর আমাকে মোটামুটি ঘুম থেকে উঠাই দিয়ে বলল যে পর্তুগাল ম্যাচ জিতে গেছে, 2-1, দে ওন ইট কমফোর্টেবলি চিলির এগেনস্টে। তারপর এগুলো শুনে আমি আবার ঘুমাই গেলাম। এর মাঝখানে আবার ইংল্যান্ডের ম্যাচ হয়ে গেল, যেখানে ইংল্যান্ড 1-0 গোলে ম্যাচ জিতে গেছে। আমরা দেখলাম জার্মানি ইউএসএকে 2-1 ম্যাচ হারিয়ে দিল। এবং সাথে সাথে আমরা আবার ব্রাজিলের ম্যাচটাও দেখলাম, যেখানে ব্রাজিল 2-1 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। তবে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার ওয়েক আপ টাইমটা ছিল 5:45, কারণ 6টার সময় আর্জেন্টিনার ম্যাচ ছিল এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখার জন্য আমি উঠলাম। এই ম্যাচটার যখন 11টা দেখলাম তখনই কিন্তু মনে হচ্ছিল যে ওই যে প্রেডিকশনটা দিয়েছিলাম আগে থেকেই, যে লিওনেল মেসিকে খুব বেশি সময় মাঠে দেখবো না আমরা এবারের ওয়ার্ল্ড কাপে। খুব ইম্পর্টেন্ট কিছু টাইমে হয়তো তাকে আমরা ইনক্লুড হতে দেখতে পারি, বা শুরুর দিকে হয়তো তাকে দিয়ে শুরু করানো যেতে পারে, বাট পুরো 90 মিনিট হয়তো তিনি খেলবেন না। তার ওভারঅল ফিজিক্যাল যে স্ট্যাচারটা রয়েছে, যে সিচুয়েশনটা আছে, সেটাকে হয়তো মনিটর করছেন লিওনেল স্ক্যালোনি। সো গতকাল বেসিক্যালি ফার্স্ট বিগ এক্সপেরিমেন্ট ছিল আর্জেন্টিনার জন্য, যে তারা মেসিকে ছাড়া কিভাবে একটা টুর্নামেন্ট শুরু করতে চায় বা কিভাবে একটা টুর্নামেন্টে তারা খেলতে চায়, সেটার একটা বিশাল বড় হিসাব নিকাশের ব্যাপার ছিল। এবং আর্জেন্টিনা দলটায় আমার মনে হয় সবচেয়ে বেশি যে স্ট্রাগলটা হচ্ছে এই মুহূর্তে কোচ লিওনেল স্ক্যালোনির, সেটা হচ্ছে যে তার 11টাকে তিনি নিজের মতো করে তার বেস্ট পসিবল 11টা বসাতে পারছেন না বা নামাতে পারছেন না, সেটা নিয়ে খুব টেনশনে আছেন। কারণ অনেকেই ছোটোখাটো কিছু নিগলস নিয়ে, কিছু ইঞ্জুরিজ নিয়ে বসে আছেন। বালেডির জায়গায় এখন কাকে ইনক্লুড করা হবে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা হচ্ছে। সেন্টার ব্যাক পজিশনটায় তার ব্যাকআপ হিসেবে কে ঢুকবেন স্কোয়াডের মধ্যে, সেটা নিয়ে স্ক্যালোনি চিন্তাভাবনা করছেন। তিনি মঙ্গলবার ফাইনাল করবেন হয়তো, যে আর্জেন্টিনার ফাইনাল 26 কারা হতে চলেছেন এবারের ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। বাট হন্ডুরাসের সঙ্গে তাদের যে ম্যাচ, আমি ধারণা করছিলাম যে খুব কমফোর্টেবলি আর্জেন্টিনার জেতার কথা। বাট তার চেয়েও বড় যেই বিষয়টা সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে খেলানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল স্ক্যালোনি কিভাবে তার দলে এক্সপেরিমেন্টেশনগুলো করছেন, যে প্লেয়ারদের ভার্সিটিলিটির টেস্টটা তিনি কিভাবে করছেন। সেই জায়গাটার মধ্যেই কিন্তু আমার মনে হয় অনেকগুলো প্রশ্নের জবাব আমরা আস্তে আস্তে করে খুঁজে পাচ্ছিলাম। রাইট ব্যাক পজিশনটায় গিয়াইকে নামানো হয়েছিল, মন্টিয়েল কিংবা অন্য যে অপশনসগুলো রয়েছে মলিনা, তাদেরকে নামানোই হয়নি পুরো ম্যাচের মধ্যে। এবং সেটা একটা বড় ইন্ডিকেশন যে আসলে ব্যাকলাইনে আর্জেন্টিনার সেটেলড একটা সব সিচুয়েশন নেই। লিসান্ড্রো মার্টিনেজ তিনি স্টার্ট করেছিলেন, তবে তার পাশে রোমেরোও ছিল না। সুতরাং সেই জায়গার মধ্যেও কিন্তু আমরা দেখছিলাম যে খানিকটা কনফিউশন। ওতামেন্দি টিমের ক্যাপ্টেন হয়ে নেমেছিলেন ম্যাচটায়, লেফট ব্যাকে টাগলেফিকোই নেমেছেন, মিডফিল্ডে বার্কো খেলছিলেন, বার্কোর সঙ্গে ছিলেন পালাসিওস এবং পালাসিওসের সঙ্গে লো সেলসও ছিলেন। মানে এই তিনজনকে আমরা আসলে স্টার্টিং 11-এ হয়তো সেভাবে দেখছিলাম না। আর্জেন্টিনার টিমটা হয়তো স্টার্ট করবেন এনজো, ম্যাকালিস্টার এবং পারেদেস হয়তো স্টার্ট করবেন, বা রড্রিগো ডিপল হয়তো স্টার্ট করবেন, কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু চেঞ্জ আনা হয়েছে। ওই বাকি তিনজনকে নামানো হয়েছিল দেখার জন্য যে আসলে হাউ ডাজ ইট ফেয়ার। এবং ফরওয়ার্ড লাইনে লটারো মার্টিনেজ খেলেছেন, আলমাডা খেলেছেন এবং সেই সাথে গুলিয়ানো সিমিওনি খেলেছেন। আমি বেসিক্যালি বার্কো এবং সিমিওনির খেলা দেখার জন্য বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে তাদের ভার্সিটিলিটিটা ডেফিনেটলি আর্জেন্টিনার খুব বেশি একটা কাজে লাগবে। এবং টিম কেমিস্ট্রি বিল্ড আপের যে জায়গাটা, যেটাতে আসলে এক্সেল করেছেন সবচেয়ে বেশি লিওনেল স্ক্যালোনি, সেই জায়গার মধ্যে ডেফিনেটলি তারা একটা পারফরমেন্স দেবেন বা একটা ইম্প্যাক্ট রাখবেন, তাদের একটা ইম্পর্টেন্স রয়েছে। সো ওই জায়গার মধ্যে আমার কাছে মনে হয় যে এই দুজন খেলোয়াড়ের দিকে আলাদা করে চোখ ছিল, যে তারা আসলে কি করতে পারেন। আমার কাছে মনে হয়েছে দে পাস্ট উইথ ভেরি সাকসেসফুল কালার্স, এবং স্ক্যালোনির যে এক্সপেরিমেন্টেশন সেটা কিন্তু কাজে দিয়েছে। বার্কোকে আমরা দেখেছি খুব ভ্যারিড কিছু পজিশনে খেলতে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বার্কো তিনি মিডফিল্ডে শুরু করলেও অন দ্য লেফট খেলেছেন, অন দ্য রাইট খেলেছেন, আবার রাইট সাইডেড ওয়াইড ফরওয়ার্ড পজিশনেও খেলেছেন, আবার পেছনের দিকেও এসে ডিফেন্সিভ রোলটাও প্লে করেছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একজন অল অ্যাকশন মিডফিল্ডার, যার ভার্সিটিলিটি আছে ম্যাচের যে কোনো কনটেক্সটে যে কোনো পজিশনে গিয়ে সেখানে সেটেল ডাউন করার, সেই ধরনের এনার্জি, সেই ধরনের এনথুজিয়াজম, সেটা কিন্তু বার্কো নিয়ে এসেছেন। এবং তার টেকনিক্যাল কোয়ালিটির ব্যাপারে আমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। এবারের ওয়ার্ল্ড কাপে বার্কো হতে পারেন আর্জেন্টিনার খুবই ইম্পর্টেন্ট একজন অস্ত্র আমার মনে হয় মিডফিল্ডে। ম্যাকালিস্টার, এনজো, এই তারকাখচিত নামগুলো যদি আমরা সরিয়ে রাখি এক সাইডে, নিকো পাজ তিনি খেলার সুযোগ পাননি, ডেফিনেটলি ইঞ্জুরির একটা কনসার্ন রয়েছে, হাউলিয়ান আলভারেজের একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে, বাট তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে, এই ম্যাচে নামানোই হয়নি। তিনজন নতুন খেলোয়াড়কে আর্জেন্টিনা ডেবিউ দিয়েছে, যারা কিনা 26 সদস্যের স্কোয়াডের মধ্যে নেই, বাট তাদের মধ্য থেকেও কি কাউকে সিলেক্ট করে ওই ফাইনাল 26 ইনক্লুড করা হবে কিনা সেটাও এখন দেখার একটা জায়গা রয়েছে। তবে ম্যাচের পরিস্থিতিতে যদি যাই, লটারো মার্টিনেজ পেনাল্টি থেকে একটা গোল দিয়েছেন, তার আগে সেই পেনাল্টিটা অর্জন করতে হয়েছিল, এবং সেইখানে আমি বলবো যে অনেকেই বলছেন সফট পেনাল্টি, বাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ এ লেজিট কল।
বলের উপর কোনো চার্জ ছিল না, পুরোটাই প্লেয়ারের উপরে আঘাতটা হয়েছিল এবং সে কারণে পেনাল্টিটা হয়েছে। লটারো মার্টিনেজ তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপে মাত্র 2টো গোল দিয়েছিলেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি, স্টার্ট করতে পারেননি। এই যে এনহ্যান্সড একটা রোল তিনি পাবেন এবার, এই রোলটাকে তিনি কিন্তু আপন করে নিচ্ছেন এবং আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ড লাইনে ইফ ইউ নিড আ লিডার, তার মতো একজন এক্সপিরিয়েন্স লিডারকে আপনার দরকার থাকবে এবং লিওনেল মেসি না থাকলেও তার অ্যাবসেন্সে কীভাবে করে দলটাকে ওই ফরওয়ার্ড লাইনে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সেই ব্যাপারটা কিন্তু লটারো মার্টিনেজ করে দেখাচ্ছেন। সো তিনি যদি নাম্বার 9 পজিশনটা ধরে রাখতে পারেন, আমার মনে হয় যে আর্জেন্টিনা উইল বি আ লট রিলিভড, কারণ মেসিকে ছাড়াও তখন বা মেসিকে মিডফিল্ডে রেখেও তখন কিন্তু আলভারেজ এবং লটারো মার্টিনেজকে সামনে খেলিয়ে আর্জেন্টিনা একটা 4-4-2 ফরমেশনে চলে যেতে পারে। তবে ইমপ্রেসিভ আরও একজন ছিলেন যার নামটা না বললেই নয়, তিনি হচ্ছেন সিমিওনির ছেলে গিলিয়ানো সিমিওনি। খুবই ফ্যান্টাস্টিক একটা ম্যাচ তার গিয়েছে এবং আমার কাছে মনে হয় যে একটা ম্যাচেই তিনি অনেক কিছু প্রমাণ করেছেন তিনি আসলে কী করতে পারেন। তার যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেটটা আছে, হাই প্রেসিং মাইন্ডসেটের মধ্যে তিনি যে থাকেন, বলটা লুজ করার পর যে তিনি সেই বলটা রিগেন করার জন্য একটা অ্যাটেম্প্ট নেন অফ দ্য বল, তার যে অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখতে পারলাম এবং সেটার মধ্যে তার ওই যে অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্লেভারটা আমরা দেখেছি, দ্যাট অ্যাগ্রেশন, সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে তার যে ফিনিশটা ছিল, তার কম্বিনেশন প্লে ছিল লটারো মার্টিনেজের সঙ্গে, যেখানে লটারো একটা ব্যাকহিল করলেন, সেটাই বলটা পিক আপ করে তিনি নিয়ে একটা টাচ নিলেন, দ্বিতীয় টাচে গোলটা দিয়ে ফেললেন। ভেরি ভেরি ক্লিনিক্যাল এবং আমার কাছে মনে হয় যে আর কিছুর অভাব থাকুক বা না থাকুক, ইনজুরির সমস্যা থাকুক বা না থাকুক, আর্জেন্টিনার এই দলটাতে তারা যাকেই নামাক না কেন, টিম কেমিস্ট্রি বিল্ড আপে বা টিমের সঙ্গে জেল করে নিতে কিন্তু কারো কোনো সমস্যা হচ্ছে না, যেটা অন্য অনেক দলের অসুবিধা হচ্ছে। সামওয়ান লাইক ব্রাজিল, এই দলটার মধ্যে কিন্তু আমরা দেখছি যে টিম কেমিস্ট্রির বেশ খানিকটা অভাব রয়েছে, যদিও তাদের তারকা খেলোয়াড়ের অভাব নেই। সো আর্জেন্টিনার তাদের মূল শক্তির জায়গায় তাদের টিম ওয়ার্ক, তাদের টিম কেমিস্ট্রি এবং লিওনেল স্ক্যালোনি সেই বিষয়টাই ডেফিনেটলি মাথার মধ্যে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ পারফরমেন্স আমি বলবো। ডিফেন্সিভলি কোনো ধরনের ব্লান্ডার হয়নি, কোনো ভুল হয়নি, ইট ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড, ইজি গোয়িং। পুতি রোমেরোকে ছাড়াই আর্জেন্টিনা যেভাবে করে একটা ক্লিন শিট রাখতে পারলো, তাদের মেইন কিপার এমি মার্টিনেজ খেলেনি, মুসো স্টার্ট করেছিলেন, তাকে দিয়েও যে কাজগুলো করে ফেলা যায় সেই ব্যাপারটাই কিন্তু আমরা লক্ষ্য করলাম। অপোনেন্ট ছিল হন্ডুরাস, ডেফিনেটলি নট দ্য টাফেস্ট অফ অপোনেন্টস, বাট আর্জেন্টিনার এই লক্ষণগুলো কিন্তু মনে হচ্ছে যে তারা আবারও ওই হাঙ্গারটা নিয়েই ওয়ার্ল্ড কাপটা খেলতে আসছে। ইটস নট লাইক তারা ইনজুরিতে জর্জরিত এবং তারা খুব স্যাটিসফাইড যে একটা ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে, এই ওয়ার্ল্ড কাপে আমরা মোটামুটি কিছু করলেও হবে। তারা ওই উইনিং মেন্টালিটিটা নিয়ে আসছেন এবং ভিডিওটা শেষ করতে চাই আমাদের কসাই লিসান্ড্রো মার্টিনেজের একটা কথা দিয়ে। ম্যাচ শেষে তিনি আসলে বলেছেন যে প্র্যাকটিস ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডের ম্যাচ যাই হোক না কেন, প্রত্যেকটা ম্যাচকে তারা ফাইনালের মতো করে ট্রিট করছেন এবং সেটার আগে প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন তারা ড্রেসিং রুমে, ট্যাকটিক্যাল বোর্ডে এবং প্লেয়ারদের মাইন্ডসেটের মধ্যেও সে ব্যাপারটা কিন্তু গেঁথে গিয়েছে যে আমরা প্রত্যেকটা ম্যাচে যখন খেলতে নামবো, জেতা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই, এরকম একটা মাইন্ডসেট নিয়ে নামতে হবে, প্লেয়ারদের কম্বিনেশন যাই থাকুক না কেন। সো স্ক্যালোনির ট্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সেটাও কাজে দিয়েছে গতকাল হন্ডুরাসের সঙ্গে। 2-3টা নতুন ভালো অপশন তিনি বের করে ফেলেছেন ইন দ্য ফর্ম অফ বার্কো অ্যান্ড গুলিয়ানো সিমিওনি এবং লটারো মার্টিনেজের আপফ্রন্ট পারফরমেন্সটাও বেশ ইমপ্রেসিভ ছিল, ডিফেন্স লাইনটাও বেশ কাজে দিয়েছে, ইভেন উইদাউট দ্য বিগ স্টার্স, আমাদের বেস্ট গোলকিপার, আমাদের বেস্ট ডিফেন্ডার, তাদেরকে ছাড়াই। সো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলতে পারে সেটা একটা নমুনা, একটা ব্লু প্রিন্ট গতকাল কিন্তু আমরা আর্জেন্টিনার খেলায় দেখেছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বার্কো, লটারো মার্টিনেজ কিংবা গুলিয়ানো সিমিওনি তাদের খেলা আপনাদের কেমন লেগেছে এবং তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন এবারের ওয়ার্ল্ড কাপে, তারাই কি তারকা হয়ে যেতে পারেন এই আর্জেন্টিনা দলটার হয়ে মেসির অ্যাবসেন্সে? জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।